মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারে না। এর পিছনে প্রথম কারণটি হচ্ছে টেন্স ভালো করে জানা নেই। আবার অনেকেই আছে টেন্স সম্পর্কে মোটামুটি জানে ঠিকই, কিন্তু কীভাবে প্রয়োগ করতে হবে সেটা জানে না। এই ভিডিও দেখলে টেন্স সম্পর্কে আর কোনো সন্দেহ থাকবে না। তোমাদের সুবিধার্থে এই নোটের পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ভিডিও দেখার পর ডাউনলোড করে নিও। টেন্স বাংলাতে বলা হয় কাল, প্রধানত 3 প্রকারের। 1 নম্বর পাস্ট টেন্স বা অতীতকাল, 2 নম্বর প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল এবং 3 নম্বর ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। পাস্ট মানে যে ঘটনাগুলি ঘটে গেছে, যেমন তোমরা একসময় প্রাইমারি স্কুলে পড়েছিলে, এটা হচ্ছে অতীত বা পাস্ট। আর এখন তোমরা হাই স্কুলে পড়ছো, এটা হচ্ছে বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্স। তেমনি কয়েক বছর পর তোমরা কলেজে পড়াশোনা করবে, এটা হচ্ছে ফিউচার বা ভবিষ্যৎ। প্রথমে দেখব প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, যথাক্রমে 1 নম্বর সিম্পল প্রেজেন্ট টেন্স। এর আরেক নাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বর্তমানকালের সাধারণ কোনো ঘটনা, চিরন্তন সত্য ঘটনা অথবা অভ্যাসগত কাজ বোঝালে এই টেন্স হয়। অনেক সময় ইতিহাসের ঘটনা বর্ণনা করতেও এই টেন্স ব্যবহার করা হয়। এর ফর্মুলা সাবজেক্ট, ভার্ব 1, অবজেক্ট। উদাহরণ, লিপি ভাত খায়। এই বাক্যটি হচ্ছে বর্তমানকালের সাধারণ একটি ঘটনা, তাই সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মুলা প্রয়োগ করতে হবে। ফর্মুলা অনুযায়ী প্রথমে বসবে সাবজেক্ট অর্থাৎ কর্তা, যে কাজটি করে সেই হচ্ছে কর্তা বা সাবজেক্ট। এই কারণে ইংরেজিতে অনুবাদ করার সময় সাবজেক্টের জায়গায় লিখলাম লিপি। এবার ফর্মুলা অনুযায়ী সাবজেক্টের পর রয়েছে ভার্বের 1 নম্বর ফর্ম। এই বাক্যটিতে ভার্ব হচ্ছে খায়, ইংরেজিতে ইট। ইটের 1 নম্বর ফর্ম হচ্ছে ইট, তাই লিপির পর ইট লিখতে হলো। এরপর বসাতে হবে অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? তাহলে আমরা যদি প্রশ্ন করি কি খায়, উত্তর আসবে ভাত। এই ভাত হচ্ছে অবজেক্ট। ভাতের ইংরেজি শব্দ রাইস, তাই অবজেক্টের জায়গায় লিখলাম রাইস। তোমরা যদি এইটুকু ভালো করে বুঝে থাকো, তাহলে পরবর্তী যে উদাহরণগুলো দেব সেখানে খুব অল্প সময়ই বুঝে যাবে। আর তোমাদের যদি ভার্বের 4 জানা না থাকে, তাহলে 3 নম্বর চ্যাপ্টারের ভিডিওটা একবার দেখে আসো। নাম্বার, পার্সন, পার্টস অফ স্পিচ এগুলো নিয়েও আলোচনা করা আছে। আমি তো বলবো আগে 3 নম্বর চ্যাপ্টার দেখে আসো, তারপর টেন্স শেখো। না হলে এখানে অনেক কিছুই তোমাদের মাথার উপর দিয়ে চলে যাবে, কিছুই বুঝতে পারবে না। এই বাক্যটি ফর্মুলা অনুযায়ী ট্রান্সলেশন করলাম ঠিকই, কিন্তু একটু ভুল আছে। শুধুমাত্র এই টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস বসে। লিপি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর ভার্বের সাথে এস অথবা ইএস বসাতে হবে। এখানে ইটের সাথে এস যুক্ত করলাম। তাহলে নিখুঁত ট্রান্সলেশনটি হলো লিপি ইটস রাইস। 2 নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানকালে কোনো ঘটনা চলছে বা চলমান বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমানকাল হয়। এই টেন্সের ফর্মুলা সাবজেক্ট এম ইজ আর, ভার্ব 1 প্লাস আইএনজি, অবজেক্ট। এক্সাম্পল, সে বই পড়ছে, হি ইজ রিডিং বুক। ফর্মুলা অনুযায়ী প্রথমে সাবজেক্ট হি, এরপর এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি, হি এর সাথে ইজ হয়। এবার ভার্ব 1 এর সাথে আইএনজি যুক্ত হবে। এখানে ভার্ব হচ্ছে রিড, এর সাথে আইএনজি যোগ করলে হয় রিডিং। এরপরে অবজেক্ট। আগেই বলেছিলাম কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বা কর্ম পাওয়া যায়। যদি প্রশ্ন করি কি পড়ে, উত্তর আসে বই, তাহলে বই হলো অবজেক্ট। বইয়ের ইংরেজি বুক। একইভাবে লিপি ভাত খাচ্ছে, কাজটি চলছে বা চলমান বোঝায়। এই কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা অনুযায়ী অনুবাদ করতে হবে। ইংরেজিতে অনুবাদ করলে হয় লিপি ইজ ইটিং রাইস। তোমরা একবার ভিডিওটা পজ করে ফর্মুলার সাথে মিলিয়ে নাও মিলছে কিনা। যদি মেলাতে পারো তাহলে তোমরা টেন্স বুঝতে পারছো, আর যদি মেলাতে না পারো তাহলে ভিডিওটি আবার শুরু থেকে দেখো এবং মন দিয়ে দেখো। 3 নম্বর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বর্তমানকালে কোনো ঘটনা বা কাজ এইমাত্র বা একটু আগে শেষ হয়েছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরো-ঘটিত বর্তমানকাল হয়। এই টেন্সের ফর্মুলা সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, ভার্ব 3, অবজেক্ট। উদাহরণ, রহিম চিঠিটা লিখেছে, রহিম হ্যাজ রিটেন দ্য লেটার। এখানে রহিম সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজের মধ্যে হ্যাশ বসেছে। এরপর লেখা অর্থাৎ রাইটে 3 নম্বর ফর্ম রিটেন। সবার শেষে অবজেক্ট লিখতে হয়েছে দ্য লেটার, মানে চিঠিটা। একইভাবে লিপি ভাত খেয়েছে,
এই বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করো, দেখো পারছো কিনা। 4 নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ বা ঘটনা একসময় শুরু হয়ে এখনও চলছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরা ঘটিত চলমান বর্তমানকাল হয়। এর ফর্মুলাটি অনেক লম্বা। সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, বিন, ভার্ব 1 প্লাস আইএনজি, অবজেক্ট, ফর অথবা সিন্স, টাইম। আগেই বলে রাখি, ফর বসবে পিরিয়ড অফ টাইম বোঝালে এবং সিন্স বসে পয়েন্ট অফ টাইম বোঝালে। এক কথায় ঘড়ি বা ক্যালেন্ডার অনুযায়ী সময় উল্লেখ থাকলে সিন্স লিখতে হয়, অন্যথায় ফর বসে। উদাহরণ, সে সকাল 8টা থেকে চিঠিটা লিখছে। অনুবাদ করলে হয় হি হ্যাজ বিন রাইটিং দ্য লেটার সিন্স 8 AM। এখানে হি সাবজেক্ট, এরপর হ্যাভ হ্যাসের মধ্যে হ্যাজ, তারপর বিন, ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে হয় রাইটিং। এরপরে অবজেক্ট হচ্ছে দ্য লেটার। এখানে সময়টা যেহেতু ঘড়ি অথবা ক্যালেন্ডার অনুযায়ী আছে, তাই সিন্স লিখতে হলো। এরপর টাইম সকাল 8টা, ইংরেজিতে 8 AM। একইভাবে নিজেরা চেষ্টা করো, লিপি 15 মিনিট ধরে ভাত খাচ্ছে। এখানে কিন্তু সিন্স না হয়ে ফর হবে, কারণ 15 মিনিট এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি না ঘড়ি অনুযায়ী ঠিক কোন সময় কাজটা শুরু হয়েছিল। লিপি সকালেও খেতে পারে, আবার বিকেলেও খেতে পারে। পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা যায়। এখানে প্রথম 3টি গুরুত্বপূর্ণ এবং বাকি 4 নাম্বারটি না পড়লেও চলবে। একটু আগে প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাগ তোমাদের পড়ালাম, এগুলো যদি নিখুঁতভাবে মনে আছে বা বুঝেছো, তাহলে এখন যেসব টেন্স শেখাবো সেগুলোতে আর বেশি মাথা খাটাতে হবে না। সিম্পল পাস্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের 1 নম্বরের সাথে পাস্ট টেন্সের 1 নম্বরের মিল আছে। ওখানে ছিল বর্তমানকালের সাধারণ কোনো ঘটনা, অভ্যাসগত কাজ বোঝালে হয়। আর এখানে অতীতকালের সাধারণ কোনো ঘটনা এবং অভ্যাসগত কাজ বোঝালে সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। এর ফর্মুলা সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মুলার সাথে অনেকটাই মিল আছে, শুধু ভার্ব 1 এর জায়গায় ভার্ব 2। এক্সাম্পল, রমেশ একটা চিঠি লিখেছিল। রমেশ রোট এ লেটার। এখানে রমেশ সাবজেক্ট, রোট হচ্ছে ভার্ব 2 এবং এই লেটার হলো অবজেক্ট। বেশিরভাগ স্টুডেন্টের কাছে প্রেজেন্ট পারফেক্ট এবং সিম্পল পাস্ট এই দুটো টেন্স গুলিয়ে যায়, তাই এই দুটো টেন্স পাশাপাশি আরেকবার বোঝাচ্ছি, এতে তোমাদের আর কনফিউশন হবে না। লিপি ভাত খেয়েছে এবং লিপি ভাত খেয়েছিল, এই দুটো বাক্য অনেকের কাছে একই মনে হয়, কিন্তু প্রথম বাক্যটি হলো প্রেজেন্ট পারফেক্ট এবং পরেরটি হলো সিম্পল পাস্ট। বাংলাতে যদি ক্রিয়ার সাথে সে, সি, সো যুক্ত থাকে তাহলে তা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করার চেষ্টা করবে। একইভাবে সে বাজারে গেল, আমি ভাত খেলাম, এগুলো প্রেজেন্ট পারফেক্ট মনে হলেও কিন্তু এরা আসলে সিম্পল পাস্ট টেন্স। বাক্য দুটি ইংরেজিতে করলে হয় হি ওয়েন্ট টু দ্য মার্কেট এবং আই অ্যাট রাইস। 2 নম্বর, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো ঘটনা চলছিল বা চলমান বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীতকাল হয়। ফর্মুলা সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার, ভার্ব 1 প্লাস আইএনজি, অবজেক্ট। এখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে মিল রয়েছে, শুধুমাত্র এম ইজ আর এর জায়গায় ওয়াজ ওয়ার হয়েছে। উদাহরণ, সে বই পড়ছিল, হি ওয়াজ রিডিং বুক। নিজেরা ফর্মুলার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করো, দেখো মিলছে কিনা। 3 নম্বর, পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালের ঘটনাগুলির মধ্যে যেটি আগে ঘটে সেটি পাস্ট পারফেক্ট টেন্সে হয় এবং যেটি পরে ঘটে সেটি সিম্পল পাস্ট টেন্সে হয়। এই টেন্সের ফর্মুলা সাবজেক্ট, হ্যাড, ভার্ব 3, অবজেক্ট। এক্সাম্পল, আমি টাকা নিয়ে এসেছিলাম কিন্তু দোকানদার বইটা বিক্রি করে দিয়েছিল। এখানে বইটি বিক্রি করার ঘটনা আগে ঘটেছে, তাই এটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। আর আমি টাকা নিয়ে এসেছিলাম স্বাভাবিকভাবেই সিম্পল পাস্ট টেন্সে করতে হবে। তাহলে ইংরেজিতে অনুবাদ করলে হয় আই ব্রট মানি বাট দ্য শপকিপার হ্যাড সোল্ড দ্য বুক। এখানে দ্য শপকিপার সাবজেক্ট, তারপর হ্যাড, সোল্ড হচ্ছে সেলের 3 নম্বর ফর্ম এবং দ্য বুক হচ্ছে অবজেক্ট। 4 নম্বর, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটি ঠিক আগের মতোই প্রেজেন্টের 4 নম্বর টেন্সের সাথে মিল রয়েছে, তাই এখানে আর বিস্তারিত আলোচনা করছি না। আর এই টেন্সটির ইউজও অনেক কম। যদি অতীতকালের কোনো ঘটনা বা কাজ একসময় শুরু হয়ে তখনও চলছিল, এরূপ বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফর্মুলা সাবজেক্ট, হ্যাড, বিন, ভার্ব 1 প্লাস আইএনজি, অবজেক্ট, ফর অথবা সিন্স, টাইম।
এক্সাম্পল, তুমি 2 ঘন্টা ধরে বই পড়ছিলে। ইউ হ্যাড বিন রিডিং বুক ফর 2 আওয়ার্স। সে সকাল 8টা থেকে চিঠিটা লিখছিল। হি হ্যাড বিন রাইটিং দ্য লেটার সিন্স 8 AM। সবার শেষে ফিউচার টেন্স। ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা যায়, তবে এখানে শুধু দুটো নিয়ে আলোচনা করব, বাকি দুটো তেমন কোনো কাজে লাগে না। তবুও যদি তোমরা ওই দুটো সম্পর্কে জানতে চাও, PDF এর মধ্যে সব দেওয়া আছে, ডাউনলোড করে দেখে নিতে পারো। 1 নম্বর, সিম্পল ফিউচার টেন্স। সাধারণ ভবিষ্যৎকাল বা সিম্পল ফিউচার টেন্স বলতে বোঝায় এখনও ঘটেনি বা পরে ঘটবে এরকম কাজ বা ঘটনা। ফর্মুলা: সাবজেক্ট শ্যাল অথবা উইল, ভার্বের 1 নম্বর ফর্ম অবজেক্ট। এক্সাম্পল, রমেশ বইটি পড়বে। রমেশ উইল রিড দ্য বুক। একইভাবে নিজেরা অনুবাদ করার চেষ্টা করো। লিপি ভাত খাবে ইংরেজিতে কি হবে? 3 নম্বর, ফিউচার পারফেক্ট টেন্স। এই টেন্সটি বেশিরভাগ ছাত্রছাত্রীরা পড়ে না, কিন্তু মাধ্যমিকের টেক্সট বইয়ে এই টেন্স থেকে প্রশ্ন আছে। 10 নম্বর পৃষ্ঠায় দেখো, পেয়ে যাবে। ভবিষ্যৎকালের কোনো ঘটনা বা কাজ যদি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বা আগে শেষ হয়, তাহলে তা ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফর্মুলা: সাবজেক্ট শ্যাল অথবা উইল, হ্যাভ, ভার্ব 3 অবজেক্ট। উদাহরণ: আগামীকাল এই সময়ের মধ্যে আমি আমার প্রজেক্ট শেষ করব। বাক্যটি দেখেই বুঝতে পারছ ফিউচারে একটা সময়ের মধ্যে কাজটি শেষ হবে এমন বলা হচ্ছে, তাই এটি ফিউচার পারফেক্ট টেন্সের ফর্মুলা অনুযায়ী ট্রান্সলেশন করতে হবে। তাহলে ইংরেজিতে বাক্যটি হবে, বাই দিস টাইম টুমোরো আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই প্রজেক্ট। আমি ইংরেজি গ্রামারের সব চ্যাপ্টারের ভিডিও এর আগেও আপলোড করেছিলাম, সেগুলো দেখার জন্য ডেসক্রিপশন চেক করো, প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাও।